লেটস সে 10 বছর আগের তাইজুল আর এখনকার তাইজুলের মধ্যে আপনার কি মনে হয় পার্সোনালি বা লেটস সে প্রফেশনালি চেঞ্জেসগুলো আপনি কি দেখছেন? চেঞ্জ অবশ্যই থাকবে, বিকজ অভিজ্ঞ আর অনভিজ্ঞর একটা ব্যাপার থাকে। আপনি আসলে 1 বছরের অভিজ্ঞতা একরকম, 5 বছরের অভিজ্ঞতা আরেক রকম, আবার 10 বছরের অভিজ্ঞতা আরো ডিফারেন্ট। মুশফিক ভাই যখন দেখা যাচ্ছে 1 ঘন্টা ব্যাটিং করতো, সাথে তো আরো ব্যাটসম্যান ছিল তারপরে, তো সবাই করতে করতে আমার 2-2.5 ঘন্টা বোলিং করা হয়ে যেত। এই যে ক্রিকেটটাকে আসলে ক্রিকেট খেলার জন্য নাকি এটাকে এনজয় করতে হবে যদি আপনি সাকসেসফুল একজন ক্রিকেটার হতে চান? এটা এনজয় করতে হবে। আচ্ছা, যে টেস্ট খেলতে পারে সে সব ফরম্যাটই খেলতে পারে। থ্যাঙ্কস বলবো ক্রিকেট বোর্ডকে, তারা অনেক ধরনের সামনে পদক্ষেপ নিচ্ছে যেগুলো হয়তো আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য প্রমিস শোতে, পাওয়ার্ড বাই ইউনিভার্সিটি অফ স্কলার্স। ইউনিভার্সিটি অফ স্কলার্সের মোটো হচ্ছে উই বিল্ড প্রফেশনালস। ইউনিভার্সিটি অফ স্কলার্সে আছে 6টি ডিপার্টমেন্ট, যার মধ্যে সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, ইংলিশ, বিবিএ এবং এমবিএ। আপনার ক্যারিয়ারের সঠিক পথ হতে পারে ইউনিভার্সিটি অফ স্কলার্স। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনার স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে যান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য প্রমিস শোতে। আজকে আমার সাথে যিনি আছেন, আসলে তার ব্যাপারে যত বলবো আমার কাছে মনে হয় ততই কম হবে। বাংলাদেশে যদি লেফট আর্ম স্পিনার চলে আসে তাহলে কয়েকজন নামের মধ্যে তার নামটা থাকবে অনেক উপরে। তাকে আপনারা সবাই চিনেন এবং খুব ভালো করেই চিনেন। তিনি আর কেউ নন, তাইজুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সাথে স্বাগতম। ধন্যবাদ। আমার এই প্রশ্নটা আসলে অনেক কমন প্রশ্ন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে সবাই যারাই আমার গেস্ট হয়ে আসে যে আপনাদের আসলে ক্রিকেটটাকে বেছে নেওয়ার পিছনে আসলে ছোটোবেলাতে আপনার যে বেড়ে ওঠাটা ক্রিকেটের সাথে কিভাবে হলো? না, এটা আমরা যখন অনেক ছোট, ওই সময় তো আসলে টিভির সংখ্যাও কম ছিল, মেবি মানে দেখা যাচ্ছে যে 5টা বাড়ি ঘুরলে দেখবেন একটা টিভি। হ্যাঁ, তো আর ওই সময় সত্যি কথা বলতে কি অন্য ইভেন্টগুলোর সাথে ওইভাবে পরিচিতও ছিলাম না। আচ্ছা। আর আমার ফ্যামিলির 2-1 ছিল, যেরকম আমার চাচা, উনি ক্রিকেট সম্পর্কে অনেক ভালো ধারণা রাখতো। আচ্ছা আচ্ছা। তো তার সাথে এই যে বিভিন্ন সময় রেডিওতে বা কোনো বাসাতে এই যে খেলার যে উপভোগ করতাম, আস্তে আস্তে ওইখান থেকে একটা সফট কর্নার তৈরি হয়। আচ্ছা। তে সেই সফট কর্নার থেকেই আর কি আস্তে আস্তে ক্রিকেটটাকে ভালোবাসা, এবং যখন আপনার খেলাটা শুরু করলাম এলাকার মাঠে বলেন বা তার সাথে স্টেডিয়ামে যেও যখন প্র্যাকটিসটা শুরু করলাম, এটা আসলে ফার্স্ট স্টেজ আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কিন্তু তখন আপনিও যখন খেলা শুরু করেছেন, আপনাদের সময় কিন্তু ক্রিকেটের জোয়ারটা বা ক্রিকেটের যা অবস্থান ছিল ততটা আমি বলবো না খুব জলসময় ছিল, বাট আপনার যেখানে আপনি জন্মস্থান বা যেখান থেকে আপনি ক্রিকেট শুরু করেছেন সেটা কিন্তু বাংলাদেশের একটা প্রান্তে বলা হয়। তো সেখান থেকে ঢাকায় এসে ক্রিকেট খেলা, এই জার্নিটা কেমন ছিল আপনার? না, আপনি যখন দেখবেন যে সাকসেস হয়েছেন, তো সাকসেসের পিছনে অনেক ঘটনাই থাকে। তো আমার কাছে মনে হয় যে আমি যখন স্টার্ট করি ওই সময় আমি নাটোর স্টেডিয়ামে আমাদের আন্ডার-13, তো ওইটাতে অ্যাটেন্ড করার পর আমি ডিস্ট্রিক্ট টিমে খেলি। তো পারফরমেন্স ভালো হওয়ার কারণে ডিভিশন টিমেও ডাক পাই আর কি, ক্যাম্পে। তো আসলে ওইটা আসলে ফার্স্ট স্টেজ ছিল, বাট আপনি তারপর থেকে যে ফ্যাসিলিটিসের কথা চিন্তা করলে যে ওই সময় একটা ডিস্ট্রিক্টে কতটুকুই বা ফ্যাসিলিটিস ছিল, সেটাই। তো তারপরেও যেটুকুই করতাম স্টেডিয়াম কেন্দ্রিক করতাম, বাট সামহাও একটা টাইম আমার দেখা যাচ্ছে আন্ডার-15 যখন খেলি তখন আমার রাজশাহীতে যাওয়া আসা করে প্র্যাকটিস করা শুরু করা লাগছে। আচ্ছা। প্রত্যেক দিন যাইতাম আসতাম। রাজশাহী থেকেও তো আপনার বাড়ি অনেক দূরের একটা পথ। হ্যাঁ, মোটামুটি ধরেন 1-1.5 ঘন্টা লাগে যদি আমি বাসে যাওয়া আসা করি আর কি। তো এই স্ট্রাগলগুলো ছিল যে আমি সপ্তাহে 3 দিন 4 দিন যাইতাম আর কি। তো আসলে এটা অতটা ইজিও ছিল না। সেটাই বলছিলাম, জি।
সো পারিবারিক ক্ষেত্রের থেকে মানে পরিবার থেকে কি আপনার এটা সাপোর্ট ছিল? ধরেন আপনি তো বললেন যে 13 থেকে শুরু করলেন, দেন 15-এ যখন গেলেন আপনার বাড়ি থেকে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা পার হয়ে প্রতিদিন সপ্তাহে 3-4 দিন যেতেন। সো পরিবারের থেকে কি আপনার মা বাবা এটাকে সাপোর্ট করতো যে না তুমি ক্রিকেট খেলো না, বা লেটস সে তুমি পড়াশোনায় মনোযোগ দাও, নাকি পরিবার থেকে এটা সাপোর্ট ছিল? না আসলে ওই সময়টা ফ্যামিলির যে অবস্থা ছিল হয়তো বা অন্য কোনো ফ্যামিলি হইলে ডিফিকাল্ট হয়ে যায় আচ্ছা। ওই 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 ছেলেটার জন্য আচ্ছা, বা আমার জন্য। জি, বাট আল্লাহর রহমত ছিল যে আমার আব্বা আম্মা কখনোই এটা বলে নাই। আচ্ছা, ওনারা সামহাও কোনোভাবে ম্যানেজ করে আর কি আমাকে এই দিকটা হেল্প করতেন। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমার স্ট্রাগলের চেয়ে তাদের স্ট্রাগলটাও অনেক বেশি বড় ছিল। এটা অনেকটা বড় ব্যাপার। তো আমি সেদিক দিয়ে মনে করব যে আমি লাকি আর কি। আচ্ছা, মানে যদি আমি আপনাকে বলি যে লেটস সে 10 বছর আগের তাইজুল আর এখনকার তাইজুলের মধ্যে আপনার কি মনে হয় পার্সোনালি, বা লেটস সে প্রফেশনালি চেঞ্জেসগুলো আপনি কি দেখছেন আপনার নিজের ভিতরে? আমি আহ, এটা আসলে পার্সোনাল লাইফস্টাইলও বলতে পারেন, প্লেইং ক্যারিয়ারও বলতে পারেন, চেঞ্জ অবশ্যই থাকবে বিকজ অভিজ্ঞ আর অনভিজ্ঞর একটা ব্যাপার থাকে। আপনি আসলে 1 বছরের অভিজ্ঞতা একরকম, 5 বছরের অভিজ্ঞতা আরেক রকম, আবার 10 স্বাভাবিক। বছরের অভিজ্ঞতা জি। আরও ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় যে এখানে এর সাথে সংযুক্ত অনেক কিছুই আছে। আচ্ছা, লাইফস্টাইল আছে, আপনার খেলার পারফরমেন্স আপ আচ্ছা। অ্যান্ড ডাউন আছে, জি, আপনার মানুষের সাথে কালচারিংয়ের একটা বিষয় আছে। জি। তো সব দিক দিয়েই যে একটা অভিজ্ঞতার যে বিষয়, এটা অনেক মানে মানে যত ইম্পর্টেন্ট একটা দিন জিনিস। গিয়েছে তত আপনি ম্যাচিউরড হয়েছেন সব মানে দিক দিয়ে, বেটারের থেকে বেটারটা আস্তে আস্তে হয়েছে। হওয়াটা এটা বোঝাও যায়, এবং আমার কাছে মনে হয় যে লাইফটাকে এনজয় করা যায়। হ্যাঁ, আমি কিন্তু এই কথাটাই, যেটা লাস্ট কথা বললেন এনজয়, এই কথাটা কিন্তু আমি অনেক ভালো ভালো ক্রিকেটার এবং বড় বড় ক্রিকেটারকে শুনেছি। এটা আমার প্রশ্ন আপনার কাছে, আসলে এটা একটা গভীর প্রশ্ন হতে পারে, ক্রিকেটটাকে আসলে ক্রিকেট খেলার জন্য নাকি এটাকে এনজয় করতে হবে যদি আপনি সাকসেসফুল একজন ক্রিকেটার হতে চান? এটা এনজয় করতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনার প্যাশন থাকবে, হুম, আপনার ট্যালেন্ট থাকবে, ট্যালেন্ট থাকবে, বাট সামটাইম পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন হবে। হুম হুম, বাট এটাকে আপনি কীভাবে হ্যান্ডেল করতেছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোর ব্যাপার আছে। আচ্ছা, তো আপনার যখন অভিজ্ঞতা গ্যাদার হয়ে যাবে তখনও যদি আপনি এনজয় না করেন, আচ্ছা, তো পারফরমেন্স আস্তে আস্তে Perform পেছনের আসবে না। দিকে যাইতে থাকবে। তো একটা সময় প্রেশার থাকে, যখন আমি দেখা যাচ্ছে যে ন্যাশনাল টিমে ঢুকবো বা আমি একটা ভালো স্টেজে আসছি, হুম, ওই সময় কিন্তু সবারই প্রেশার থাকে যে আচ্ছা। আমার ভালো পারফরমেন্স করতে হবে। বাট অনলি শুধু যদি আমি পারফরমেন্সের দিকে ফলো করি, আমার টেন্স কিন্তু মাথায় সবসময় খারাপ চিন্তা আসবেই। হুম। বাট আমি যখনই এনজয় করতে থাকবো, ওই জায়গাটা আসলে পারফরমেন্স করাটা সহজ হয়। তো খেলার পাশাপাশি অবশ্যই এনজয়মেন্টটা অনেক Important. গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসলে এখনকার দিনে যারা ক্রিকেটটাকে প্রফেশন হিসেবে নিতে চায়, আপনাদের মতো মানুষকে যারা আইডল মানতে চায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং সাথে আমি একটাও আপনাকে আমার অবাক লাগে যে মানে আই হ্যাভ সিন সো মেনি লেফট আর্ম স্পিনার্স বা স্পিনার্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আপনি একজন স্পিনার যাকে আপনি যদি ক্যাপ্টেন যদি মনে করে এক এন্ড থেকে আপনাকে শুরু করতে, আমার মনে হয় দিন শেষও আপনাকে আমরা দেখছি বোলিং করতে। এই যে লং একটা স্পেল করা, এই জায়গাটা আসলে আপনার মাইন্ডসেটকে কিভাবে স্ট্রং রাখেন যে না হয়তোবা আমাকে টানা অনেকক্ষণ বল করে যেতে হবে, এটা তার ফিজিক্যাল ফিটনেসেরও ব্যাপার আছে, তখন নিজেকে কিভাবে প্রিপেয়ার করেন একদম অন দ্য স্পট? না, এখানে ফিটনেসের একটা ইস্যু আছে, বাট মানে আপনি হচ্ছে যে হ্যাবিটের একটা বিষয় আছে। আচ্ছা, আমি যখন ছোটোর থেকেই শুরু করি আর কি, আমি প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা করে বোলিং করতাম। তো আস্তে আস্তে আমি যখন আরও একটু ওপরে আসলাম, ন্যাশনাল টিমের কাছাকাছি আসলাম বা ন্যাশনাল টিমে ঢুকলাম, ওই সময় আমি ওই জিনিসটা আরও বাড়িয়ে দিই, যে দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বল করছি। এটাতে সুবিধা হয়েছে কি, যে আমি একদিনে অনেকক্ষণ বল করার মতন অ্যাবিলিটিটা আমার শারীরিক ভাষাতে চলে আসছে আর কি। আচ্ছা, আর এটাতে এর মধ্যে আরেকটা কারণ ছিল, মুশফিক ভাই ওই সময় আরও অনেক ব্যাটিং করতো। তো আচ্ছা। উনি ব্যাটিংয়ে ঢুকলে আমিও ওই করতে থাকতাম আর কি। মানে দুইজনই একদম সেম টু সেম হ্যাঁ, ছিলেন। মুশফিক ভাই যখন দেখা যাচ্ছে 1 ঘন্টা ব্যাটিং করতো, সাথে তো আরও ব্যাটসম্যানরা আরো ছিল ব্যাটসম্যান, তারপরে। হ্যাঁ হ্যাঁ, তো সবাই করতে করতে আমার 2-2.5 ঘন্টা বোলিং অভ্যস্ত করা হয়ে হয়ে গেছে। যেত। তো এই যে একটা হ্যাবিট, এটা আসলে একটা স্পিনারের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন আপনি
টেস্ট ক্রিকেট খেলতে যাবেন বা 4 ম্যাচগুলো খেলতে যাবেন, এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ যে আপনি সারাদিন বল করার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনার লাইফে তো আসলে সত্যি কথা বলতে অ্যাচিভমেন্টস আমরা মানে যত অ্যাচিভমেন্টস আপনার আছে আমার কাছে মনে হয় এটা আজকে অন্য কোনো প্লেয়ার যদি হতো তাহলে হয়তো বা তাকে আরও বেশি প্রোফাইল ক্রিয়েট হতো মিডিয়াতে। তো আমার যেটা মনে হয় যে আপনার যে অ্যাচিভমেন্টসগুলো এটাকে কি আসলে অনেকেই বলে যে আন্ডার রেটেড হিসাবে কাউন্ট করা হয়। আপনি যখন এটা শুনতে পান বাট আপনার অ্যাচিভমেন্টসগুলো যখন দেখেন, ওয়ান অফ দ্য বাংলাদেশের ফাইনেস্ট আপনার স্পিনার, লেফট আর্ম স্পিনার, তখন আপনার কেমন লাগে আসলে নিজেকে? না, এখানে অনেক খারাপ লাগে তা না, বাট বিষয়টা হয় কি এখানে অবশ্যই মিডিয়ার একটা ব্যাপার আছে, আর এখানে আমারও কিছু দোষ আছে। আচ্ছা, দেখা যাচ্ছে আমি ওইভাবে ওইদিকে অ্যাক্টিভও না, তো সব দিক দিয়ে মিলায় আর কি এটা হচ্ছে যে এরকম জিনিসটা এমন হয়। তারপরেও আমি বলবো যে যে এই জিনিসগুলোতে বিশেষ করে আমরা যারা টেস্ট খেলি এখান থেকে হয়তোবা আমাদের টেস্ট ক্রিকেটারদের আরও অনেক একটু ফোকাস করা দরকার। বিকজ আপনি দেখবেন আমার কথা বলেন বা মমিনুল হকের কথা বলেন, আমরা এরকম সেম, বাট রিসেন্ট বিসিবি যে পদক্ষেপগুলো নিছে যে টেস্ট ক্রিকেট তাদেরকে হাইলাইটস করা বা আমাদের দেশে দেখবেন যে T20 আর ওয়ানডে বেশি তাকে মিডিয়া বেশি ফোকাস দিয়ে থাকে। তো আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটটাও অনেক ফোকাস দেওয়া উচিত এই জন্য উচিত যে সামনে যারা আসবে, অলরেডি এখনই আপনি দেখবেন যে অনেকেই টেস্ট খেলতে চায় না, সব T20 আর ওয়ানডে খেলতে চায়। তো আমার কাছে মনে হয় যে এখন বিসিবিও অনেক এই বিষয়টা নিয়ে তৎপর, বা বিসিবির যে মিডিয়া ইনক্লুড মিডিয়া, তারাও এই বিষয় নিয়ে অনেক এখন মানে পজিটিভ আর কি। তো আমরা যত তাড়াতাড়ি আছে যে টেস্ট ক্রিকেটটাও যে একটা ইমেজিং খেলা বা একটা যে বোঝার খেলা বা একটা যে হচ্ছে যে প্যাশনের খেলা, এটা আসলে সবার মধ্যে যখন ছড়িয়ে যাবে এর দিকে আমার মনে হয় সবাই আগ্রহ বাড়াবে। হ্যাঁ, মানে যখন আমরা আসলে ক্রিকেটটাকে ফলো করতাম, আমি তো অনেক ছোটোবেলা থেকে ক্রিকেটকে ফলো করতাম, আমার কাছে মনে হয়েছে এবং যারা ওয়ার্ল্ডে বড় বড় ক্রিকেটার হয়েছে তারা কিন্তু সবাই টেস্টে অনেক সাকসেসফুল। তারপর তারা ওয়ানডে খেলেছে, দেন T20, অনেকে তো T20 ফর্মেটই পায়নি। তো ক্রিকেটে আসলে আমার কাছে যেটা মনে হয়, টেস্ট ক্রিকেটে যদি আপনি নিজেকে স্টাবলিশ করতে না পারেন, আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে মনে হয় নিজেকে ওরকমভাবে স্টাবলিশমেন্ট করা যায় না। এইটা নিয়ে আসলে আপনার মতামত কি? না, এটা আপনি দেখবেন যে এটা আসলে মতামতের কিছু না, বাট আপনি এখন যে সোশ্যাল মিডিয়ার যুগটা চলে আসছে না, সব কিছু চলে আসছে হচ্ছে যে মিডিয়া ওয়েজ আর শর্টকাট। মানে শর্টকাট জিনিসটা হচ্ছে কি যে একটা মানুষ 5 দিন খেলা ফলো করবে এরকম মেন্টালিটি থাকে না। দেখা যাচ্ছে বসছে 2-1 ঘন্টা খেলা দেখলো, পরের দিন কি হইলো ওই টেস্ট ক্রিকেটটার এটা আর কেউ খবর রাখে না। আর আপনি T20 খেলা দেখতে বসবেন, 2 ঘন্টার ব্যাপার, অনেকেই ফলো করে দেখে। তো আমার কাছে যেটা মনে হয়, আর ঠিক আছে যে আমরা মানে বেশি দেখতেছি না টেস্ট ক্রিকেট, বাট ওই এনজয়মেন্টটা হয়তো বা সবার আসা উচিত, ওই ধারণাটা সবার আসা উচিত, চেঞ্জ হওয়া উচিত। যদি বুঝে যে টেস্ট ক্রিকেটে মানে একটা মানুষ যদি, যারা বুঝে তারা কিন্তু অনেক বুঝে, তারা সারাদিন টেস্ট দেখে, বাট ওই যে বললাম না যে একটা শর্ট একটা আপনি এখন ফোনে ঢুকলে দেখবেন যে সবাই শর্ট ভিডিও দেখে। তো এইখান থেকে আস্তে আস্তে আসলে আমাদের ব্রেনও ওইটা নিয়ে নিছে, আমরা একটা লং জিনিস কখনোই ফলো করতে পারি না। ট্রু। আমার কাছে একটা জিনিস, আমার যেটা বললেন যে মমিনুল এবং আপনার একটা তকমা লেগে গেছে যে আপনার টেস্ট ক্রিকেটে খুব ভালো, রেদার দেন শর্ট ফরম্যাট যদি বলি আমি T20 ফরম্যাট বা ওয়ানডে ফরম্যাট। তো এইখানে কি আসলে আপনারা যারা টেস্ট ক্রিকেটে এত সাকসেসফুল, আপনারা দেশকে এত কিছু দিয়েছেন, আপনারা কি মনে করেন যে না, এটা ওরও বোর্ডেরও একটা ব্যাপার আছে যে আসলে প্লেয়ারদেরকে 3 ফরম্যাটই রেডি করা উচিত? কিছু জিনিস আছে যে আপনার এমনি চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি পার্সোনালি একটা প্লেয়ারকে যদি এই ফরম্যাটের জন্য বা একটা প্লেয়ারকে 3 ফরম্যাটের জন্যই রেডি করতে চান, এটা আসলে আমার কাছে মনে হয় না এটা কতটুকু যৌক্তিক। বাট আমাকে যখন রেডি করতে চাবে, আমারও ইচ্ছা থাকতে হবে। আচ্ছা,
এটা শুধু নিজের যে ইচ্ছাটা board হচ্ছে এ হবে তা ইম্পর্টেন্ট না, নিজের ইচ্ছাটাই নিজের important। ইচ্ছাটা হচ্ছে ইম্পর্টেন্ট। বোর্ড তো চাচ্ছেই ইনভেস্ট, মানে একটা প্লেয়ারের পিছনে তো ইনভেস্ট করতেছে, জি, বাট জি। আমি ওইখান থেকে কতটুকু নিতে পারতেছি জি। এটাও ইম্পর্টেন্ট। তো আপনি দেখবেন যে অনেক প্লেয়ারই আছে যারা 3 ফরম্যাট খেলে গেছেন, হ্যাঁ, হ্যাঁ। বাট অনেক প্লেয়ার চাইও পারতেছে না, বা আচ্ছা। আবার অনেক প্লেয়ারের দেখবেন যে আগ্রহ তো অত নাই, আচ্ছা। যে আমি টেস্ট ক্রিকেটের দিকে অত আগ্রহ নাই, বা শুধু টি-20 অনেকে খেলতে চায়। তা আসলে কম্বিনেশন করে আসলে অনেকজন অনেক কিছু চায়, বা অনেকজন অনেক কিছু পায় না। তো আমার কাছে মনে হয় যে আগে ফাইন্ড আউট করা উচিত ওই প্লেয়ারটার যে আমি কি হইতে চাই। আচ্ছা, আচ্ছা। তা আমার Very কাছে মনে important. হয় যে আমি কি হইতে চাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি দেখা যাচ্ছে শুধু আমি ডিসাইড করে থাকলাম যে আমি শুধু এক ফরম্যাট খেলবো, এটা আসলে তো ওর ব্যক্তিগত, ও ডিসাইড করেই আছে। আর আপনি যদি ওরে বলেন যে না তোমার 3 ফরম্যাটই Format-ই খেলতে খেলতে হবে, হবে, জোর তোমার করে, চাপায় দিই, ওটা আবার ওর জন্য হয়তো বা ডিফিকাল্ট হইতে পারে। আচ্ছা, আচ্ছা। আমি এই যে আরেকটা জিনিস আমার এটা যেটা আপনি খুব ইম্পর্টেন্ট বললেন যে আসলে নিজেকেও এনজয় করতে হবে 3 ফরম্যাটই, বা কোন ফরম্যাটে তুমি যাও। আমার কাছে মনে হয় যারা টেস্ট ক্রিকেট খেলে, লেটস সে টেস্ট ক্রিকেট, এখানে আসলে স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ওয়েদার বলার হন, ওয়েদার পেস বলার হন, ওয়েদার স্পিনার হন, ওয়েদার আপনি ব্যাটসম্যান হন, কিন্তু ওই স্কিলটা বা ওই যে ট্যালেন্টটা টেস্ট ক্রিকেট যেটা লাগে, সেটা কি আমার শর্টার ফর্মেটে একটু কম ট্যালেন্টেড হলেও বা কোনো রকমের ধরেন ওই স্কিলটা একটু কম হলেও সার্ভাইভ করা যায়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এটা ট্রু। বিকজ আপনি দেখবেন যে টেস্ট ক্রিকেটে সব কিছু আপনার পারফেক্ট হতে হবে। আপনি বলেন লাইন লেন্থ একটু এদিক সেদিক হইলেই আপনি 6-4 পড়ার চান্স জি। থাকে, বা লাল বলের দেখবেন যে ব্যাটসম্যানের জন্য সুইংটাও বেশি সুইংটা, থাকে। হ্যাঁ। আবার ডে বাই ডে উইকেটের কন্ডিশনের উপর, কন্ডিশনটা হ্যাঁ। চেঞ্জ হয়, ব্যাটসম্যানের জন্য একটা চ্যালেঞ্জ আছে। আবার দেখবেন যে মানে এরকম আর কি সব strategy গুলোও change হচ্ছে। প্রত্যেকটা মানে আলাদা আলাদা মানে ইয়ের জন্য আর কি, ব্যাটসম্যান বলার ফিল্ডার বলেন 5 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা, থাকা, হ্যাঁ। মানে সব দিক দিয়ে আসলে ডিফিকাল্ট এটা। তো আর বাট এখন আমরা এটা এনজয়ের করে মতো নিই আর কি, ফেলতেছেন, জি। খেলার পাশাপাশি এনজয় নিই, বাট এর জন্য এখানে এনজয়টা চলে আসতে হবে। যখন আমি ওটা এনজয় না করবো, করবো, 5 দিন হ্যাঁ। আসলে যাওয়াটা ডিফিকাল্ট। ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটা আর একটা জিনিস সবসময় রাখবেন যে টেস্ট খেলতে পারে সে সব ফরম্যাটই খেলতে পারে। এই জিনিসটা আমি শুনতে চাচ্ছিলাম যে আসলে যে টেস্ট খেলতে পারে সে সব ফরম্যাটেই খেলতে পারে। এই জিনিসটা আসলে এখনকার প্রজন্ম যারা কি ক্রিকেটকে নিতে চাচ্ছে, সবাই তো যেটা আপনি বললেন যে শর্টার ফরম্যাটটাকে বেশি পছন্দ করে রাদার দেন 5 দিন খেলা দেখা। তো এইটা খুব ইম্পর্টেন্ট। একটা কোচের আসলে কতখানি ভূমিকা থাকে একটা প্লেয়ারকে ধরেন লেটস সে ন্যাশনাল টিম পর্যন্ত নেওয়া, প্লাস তার পারফরমেন্সের জন্য কতখানি ইম্পর্টেন্ট? আপনার লাইফে তো আপনি অনেক কোচ পেয়েছেন, ছোটোবেলার থেকে শুরু করে এখন ন্যাশনাল টিমে আছেন। আপনার কি মনে হয় কোচের দায়িত্বটা কি শুধু খেলা শেখানো, নাকি আনুষঙ্গিক অনেক কিছু থাকে একটা প্লেয়ার রেডি করার জন্য? না, শুধু খেলা শেখানোর জন্য না। অ্যাজ এ আমার কাছে যেটা মনে হয় যে সবচাইতে একটা প্লেয়ারের কোচের প্রতি ওই বিশ্বাসটা থাকতে হবে। কোচ এটা বলছে এটাই, শুনতে হবে আমার। হ্যাঁ, এই বিশ্বাসটা থাকতে হবে। পাশাপাশি আমি যদি রং হই, আমি যে কোচের আন্ডারে আমি যদি রং হই, ওই জিনিসটা দেখাও কোচের দায়িত্ব। আচ্ছা। বিকজ আমি শুধু কোচিংই করাইলাম, বাট দেখা যাচ্ছে আমি হচ্ছে যে আমার আরও অনেক বিহেভ খারাপ, হ্যাঁ। বা আমার অনেক অ্যাক্টিভিটিস খারাপ, আমি কিন্তু ওই জায়গাটায় আমি বেশি দিন থাকতে পারবো না, সার্ভাইভ করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে অনেক কোচ এটা বলে, আবার অনেক কোচ বলে না, যে তার পার্সোনাল লাইফ নিয়ে কী জন্যে আমি কথা বলবো, এটা অনেকেই করে। বাট আপনি সাকসেস যদি দেখতে চান, অনেক কোচরাই কিন্তু বলছে প্লেয়ারদের তোমার এই জিনিসটা ভালো না। যদি কোচের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে অবশ্যই শেয়ার করা উচিত। আর যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে সেক্ষেত্রে আলাদা হিসাব। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো দেখা উচিত। এই যে বললেন আন্ডারস্ট্যান্ডিং কোচের সাথে একটা প্লেয়ারের, ইটস কেমিস্ট্রি, ইটস আ ভেরি গুড কেমিস্ট্রি। আপনার কি মনে হয় যে আমাদের দেশে বা সাবকন্টিনেন্টে এটা কিন্তু একটা ট্রেন্ড আছে যে বিদেশি কোচকে রিক্রুট করা এবং তার কাছ থেকে সার্ভিসটা নেওয়া? তো আপনাদের মতো প্লেয়ারদের জন্য কি এই যে বিদেশি কোচদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি বেটার হয়, নাকি যেহেতু কমন ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, আমাদের কালচারটাও আমাদের দেশি কোচদের সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে তাদের সাথে জিনিসটা আরও বেশি ভালো ম্যাচ হয় বা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়?
না, এখানে অবশ্যই এখানে একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা এরকম যে আপনি ন্যাশনাল টিমে যখন অনেক দিন খেলবেন আপনি আলাদা আলাদা কোচ পাবেন। হ্যাঁ। যেটা আমরা পাইছি আর কি, স্পিন কোচ বলেন, প্রত্যেক ডিপার্টমেন্টেরই আর কি আলাদা আলাদা কোচ থাকে। বাট আমি দেশের মধ্যে কার সাথে কাজ করে কমফোর্টেবল, এটাও একটা লোকাল important কোচ আর issue। কি, হ্যাঁ, হ্যাঁ। লোকাল কোচ, যেরকম আমি যেরকম সোহেল ভাইয়ের সাথে কাজ করি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, সোহেল ভাইয়ের সাথে আমি কাজ করি, তো আমার অ্যাকশানে অনেক সময় গেমের মধ্যে চেঞ্জ হইলে উনি সাথে সাথে বুঝতে পারে পিক যে করতে এই- পারে। যেটা আবার দেখা যাচ্ছে যে আমাকে বাইরে থেকে যে কোচ আসছে ও এসেই তাৎক্ষণিক ধরতে পারবে না ট্রু। যে আমার এই জিনিসটা একটু অন্যরকম হচ্ছে। বাট ওই যে আন্ডারস্ট্যান্ডিং, আপনি কিন্তু তার সাথে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ওইভাবে বেরোয় যে আমার ওই সাজেশনগুলো দিতে পারে। আর এবং আপনি যখন বাহির থেকে একটা কোচ, তারা অনেক এক্সপিরিয়েন্স। জি। হ্যাঁ, শুধু যে বেসিক ঠিক করবে এরকম কিছু না, আপনার টেকনিক্যাল ট্যাকটিক্যাল যে মানে ম্যাচের মধ্যে কোন ইনভলভমেন্টগুলো আসতে পারে, এই জিনিসগুলোও ডিসকাস করাটা অনেক ইম্পর্টেন্ট। তো আসলে দুই রকম পার্ট দেখা যাচ্ছে। আমি স্কিলের দিক দিয়ে একটু অন্যরকম হইলো, যে আমার সাথে সবসময় কাজ করে সে সহজেই বুঝতে পারে। হ্যাঁ। আবার আমি একজনকে ন্যাশনাল টিমে 2-3 বছরের জন্য পাইলাম, তো হয়তোবা প্রথম দিকে একটু ইয়ে থাকে আর কি সম্পর্কের, বাট ডে বাই ডে এটা আবার better সম্পর্কটা ভালো হয়ে যায়। এবং আমার কোন জিনিসটার সমস্যা হচ্ছে বা আছে, তার সাথে আস্তে আস্তে এগুলো নিয়ে ডিসকাস হয় আর কি, বা ম্যাচের ইনভলভমেন্টগুলো নিয়ে ডিসকাস হয়, এগুলোই আর কি। এবার যদি আমি একটু আপনার ঘরোয়া ক্রিকেটে আসি বা ইন্টারন্যাশনাল ফরম্যাটে আসি, আপনি তো অনেক দিন ধরে ঘরোয়া ক্রিকেটও খেলেছেন এবং লং টাইম সার্ভিস দিচ্ছেন আমাদের ন্যাশনাল টিমে। আপনার কি মনে হয় যে ন্যাশনাল টিমে এখন যারা খেলছে বা লেটসে ন্যাশনাল টিমে যারা এখন অলওয়েজ মানে যাতায়াত করছে বা করছে, কোনো কারণে এরা যদি ন্যাশনাল টিমে বা ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম না করতে পারে, এদের ঘরোয়া ক্রিকেটে কাম ব্যাক করে ভালো করে আবার ন্যাশনাল টিমে ঢোকা উচিত, নাকি এটা একটু ইজি রাখা উচিত যে না আমি আরও এই ছেলেটা ন্যাশনাল টিমে এসছে, ওকে একটু সুযোগ দেই? কোনটা আপনার কাছে মনে হয় বেটার? না, এটা যদিও সিলেক্টারদের পার্ট। আচ্ছা। এটা বিসিবির আমাদের ন্যাশনাল টিমের সিলেক্টর আছে। বাট অ্যাজ এ আমার কাছে যেটা আমি পার্সোনালি যেটা বলি যে অবশ্যই এখানে পারফরমেন্সটা ইস্যু। পারফরমেন্সটা ইস্যু এই জন্য যে শুধু 30 জনই মানে আমাদের দেশের প্লেয়ার না, আমাদের দেশে আরও প্লেয়ার জি। আছে, তো সবারই আসলে অধিকার আছে আমি ন্যাশনাল টিমে খেলবো। জি। তো আমার কাছে মনে হয় যে এটাতে পারফরমেন্সটাকে মানে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তারপরে আমি পারফরমেন্স করতে পারলাম না, আমি বাদ পড়ে গেলাম, তখন টেক কেয়ার করার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। যে আমি এই ছেলেটা বাদ পড়ে গেল, এর পারফরমেন্স নাই, কোন জায়গায় ল্যাকিংস, ওকে আবার রেডি করা। ওর জায়গাতে যে ঢুকছে সে পারফরমেন্স করতে থাকলে সে কন্টিনিউ করলো, বাট এই ছেলেটা যেন এমনভাবে রেডি হোক হারায় যেন না যায়। আমাদের অনেক ক্রিকেটার আছে এইভাবে হারিয়ে যায় আর কি। তো আসলে একটা সময় এরকম হয়েছে অনেকজনের সাথে, যে ন্যাশনাল টিমে খেলছে, 2-1 ম্যাচ খেলতে পারে নাই, এখন হয়তো বা প্রিমিয়ার লিগও খেলতে পারতেছে না। তো আসলে এই জায়গাটায় আসলে আমাদের আরও ভালো করে কাজ করা দরকার। যদিও এখন থ্যাঙ্কস বলবো ক্রিকেট বোর্ডকে, তারা অনেক ধরনের সামনে পদক্ষেপ নিচ্ছে যেগুলো হয়তো আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। এই যে ক্রিকেটের জন্য যে ভালো হবে এই কথাটা যে বললেন, আমার আসলে আমরা তো অনেক দিন ধরে ক্রিকেট বোর্ডে একটা অস্থিরতা দেখলাম, এখন অনেকখানি ইজি হয়েছে ব্যাপারটা। এবং আমি এটা আমার পার্সোনাল ফিল যে যারা আগে ছিলেন তাদের টাকা পয়সা ক্ষমতা বা অনেক কিছুই ছিল, কিন্তু এখনকার প্রেসিডেন্ট যিনি এসছেন তামিম ইকবাল সাহেব, তার আসলে একটা জিনিস আমাদের আসলে খুব সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়, তার ইচ্ছাটা আছে ক্রিকেটটাকে ভালো করার। এটা আসলে আপনি কতখানি দেখতে পাচ্ছেন? না, এই বিষয় নিয়ে আমি এত কিছু বলবো না, শুধু আমি মানে বিকজ কে কি করে গেছে বা কে কি করলো এত কিছু নিয়ে বলবো না। বাট আমার কাছে এই 2 মাসে মনে হয়েছে ইচ্ছা থাকাটা খুব ইম্পর্টেন্ট। ইচ্ছা থাকলে যে আমি পারি, ইচ্ছা থাকলে যে একটা জিনিসের ডেভেলপ করা যায়, শুধু ম্যাচ জিতা এটা না। আমি বলবো যে আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি বা গত 2 মাসে যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটের
স্ট্রাকচারটা ইনপুট করা খুবই খুব ইম্পর্টেন্ট, important। যেটা এখন হচ্ছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট একটা সময় ভালো জায়গায় যাবে, এবং আমরা যে স্ট্রাকচারের দিকে যাচ্ছি, যেটা দেখতেছি, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু বয়ে আনবে ইনশাল্লাহ। আপনার কি মনে হয় ডোমেস্টিক ক্রিকেটটাকে কি আরও জৌলুসপূর্ব কিছু করা যায় নাকি ক্রিকেট বোর্ড থেকে? যতগুলোই খেলা আছে, লেটসে আপনি প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, বিপিএল থেকে শুরু করে, তারপর বিসিএল আছে, 4 ডেগুলো আছে, এখানে কি আরও খেলা বাড়ানো যায় অথবা জৌলুসপূর্ণ করা যায় নাকি? না, এটা আসলে আপনি দেখবেন যে আসলে ন্যাশনাল টিমে ঢোকার আগে জি। এই আমাদের ঘরোয়া ক্রিকেটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। জি। তো এইখানকার স্ট্রাকচারটা যত উন্নত হবে, আসলে আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনটা তত আরও বড় স্ট্রং হবে, হবে, আরও স্ট্রং হবে, এবং ন্যাশনাল টিমে তখন এসে পারফরমেন্স করাটা আরও সহজ হবে। ট্রু। তো আমি ওই যে বললাম যে একটু আগে যে এখন তো শুরু হয়েছে, আসলে ওই যে বললাম যে ইচ্ছা থাকতে হবে। তা আমার কাছে মনে হয় যে এখন ওই ইচ্ছাটা আছে যারাই আছেন, আচ্ছা, তো ডে বাই ডে এটার আসলে আমরা আচ্ছা, দেখতে পাবো আসলে জি, কোথায় জি, যাচ্ছে আর কি। ইনশাল্লাহ। বর্তমান সময়ে বাংলাদেশ টিমে যে স্পিন ইউনিটটা আছে, এটাকে আপনি আসলে কোন জায়গায় রেটিং করছেন, মানে ইনক্লুডিং ইউ? না, এটা দেখবেন যে যারাই আছে জি। বিগত বেশ কিছুদিন ধরেই ভালো করতেছে। তো এখন এমন একটা সবাই স্টেজে আছে যে অনেকজনারই অনেক দিন হয়ে গেছে আর কি। তো এখান থেকে আসলে আমরা চাবো যে ভালো কিছুই করুক সামনে, এবং আমরা যখন ভালো ভালো টিমের সাথে খেলতে যাব, তাদের সাথে যে এক্সপিরিয়েন্স লাগে বা তাদের সাথে যে মেন্টালিটি থাকা উচিত, এই জিনিসগুলো আসলে ভালো থাকাটাই ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যারা এখন আছে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, অনেক দিন তো ঘরোলিয়াও খেলতেছে বা ন্যাশনাল টিমেও খেলতেছে। তো সামনে আশা করি আমাদের স্পিনাররা অনেক ভালো করবে আর কি ইভেন্টগুলোতে। আপনার আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা আমি একটু আগে বললাম, অ্যাচিভমেন্টসের আসলে কোনো অভাব নেই, কিন্তু আমার এটা খুব জানতে ইচ্ছা করে যে আপনার কোন টিমের সাথে খেলতে গেলে আপনার মনে হয়েছে যে না, এদেরকে একটু আমার বল করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। আবার অনেক টিম আছে যে আপনি দেখলেন যে যাদের সাথে আপনি খেলা শুরু হওয়ার আগে মেন্টালি অনেকখানি ফ্রি হয়ে যান যে না, আজকে তো আমি নিশ্চয়ই ভালো করবো, এদের সাথে রেকর্ডটা আমার ভালো আছে। না, এটা আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা অনেক জি, ডিফিকাল্ট একটা বিকজ ওরা আমার কাছে মনে হয় স্পিনটা অনেক ভালো খেলে। বাট আপনি ওদেরকে একই জায়গায় 3টা বল করতে পারবেন না। আচ্ছা, ওরা সামহাও মানে ওরাও ওই প্ল্যানটা করে রাখে যে ওরে কিভাবে খেলবো অ্যাটাক করলে বা কিভাবে খেললে আমার জন্য ইজি হবে। তো আমার আচ্ছা। কাছে মনে হয় যে ওরা স্পিনটা অনেক কিন্তু অনেকে তো বলে সাবকন্টিনেন্টের দেশে মোটামুটি ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, এরাও খুব ভালো স্পিন খেলে। লেটস সে আমি যদি বলি বাবর আজম, বিরাট কোহলি, কেএল রাহুল, বা আমি যদি শ্রীলঙ্কাতে আসি, মেন্ডিসরা যত আছেন, এবং শ্রীলঙ্কার কিছু উঠতি প্লেয়ারও আছে খুব ভালো স্পিন খেলে। তো এদেরকে আসলে বল করার পিছনে আপনার ট্যাকটিক্সটা কী লাগে? লেটস সে আমি আপনাকে একটা যদি সিচুয়েশন বলি, আপনি দেখছেন হয়তো বা সে আপনাকে খুব ইজিলি পিক করছে, কিন্তু আপনাকে বলও করতে হবে বিকজ ব্যাক এন্ডে আপনার বলারও আপনার প্রয়োজন আছে। তো তখন আপনি কিভাবে নিজেকে তৈরি করেন ওই জায়গাটা ওকে রান থেকে অ্যাটলিস্ট বিরত করার বা তার উইকেটটা নেওয়ার? না, এটা আসলে আগে বুঝতে হবে যে ওই ব্যাটসম্যানটা আসলে কি করতে চাচ্ছে। আচ্ছা, তারপরে একটা জিনিস যে ফিল্ড সেটিংয়ের একটা ব্যাপার থাকে। আচ্ছা, তো আমি চেষ্টা করি যে ও কোন ফিল্ড সেটিংয়ে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তো যে ফিল্ড সেটিংয়ে ডিস্টার্ব হয় ওইটা আসলে কন্টিনিউ করার চেষ্টা করি। আচ্ছা, তখন হয়তো বা সে ওর যে ফেভারিট শটটা যখন ও খেলতে পারবে না, তখন হয়তো বা সামাও অন্যরকম কিছু করতে যাবে। আচ্ছা। তো এই সুযোগগুলো ছোট ছোট মাইন্ডসেটকে রিড করা আর কি। তবে আপনার কাছে কি মনে হয় যে এশিয়ান কান্ট্রিজগুলোতে আপনি বল করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি লেটস সে ইফ আই সে ইউজ অস্ট্রেলিয়া কন্ডিশন, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন, অর লেটস সে সাউথ আফ্রিকার কন্ডিশনগুলোতে আপনি মোর কমফোর্টেবল? না, এটা আসলে আপনি দেখবেন যে সাউথ আফ্রিকা বা আপনি অস্ট্রেলিয়ান এগুলো কন্ডিশন তো আপনি প্রথম 3-4 দিন কিছুই হয় না আসলে একটা উইকেটে। আচ্ছা, সেদিক দিয়ে দেখলে যাচ্ছে এশিয়ান কন্ডিশনে হয়তো বা আপনি 3 দিনের পর থেকে আপনি ফ্ল্যাট উইকেট থাকলে হয়তো বা
3 দিনের পর থেকে একটু হলেও আপনি হেল্প পাইতে জি পারেন। জি বাট আপনার এর মধ্যে অনেক টেকনিক্যালি বিষয় আছে যেগুলো হচ্ছে যে আপনাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করলে অনেক কিছুই করা যায় আর কি। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাইরের কন্ডিশনগুলো উইকেট ভালো থাকার কারণে তারা পেস বলাররা রাফ করে আর কি, তো ওইখানে স্পিনাররা বল করে অনেক সময় সাকসেস হয়। তো ভালো উইকেটগুলোতে এই ইয়েগুলো থাকে। আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানে এই কন্ডিশনেও দেখবেন যে অনেক সময় ভালো উইকেট থাকে, যেমন লাস্ট আমরা পাকিস্তানের সাথে কিন্তু ভালো উইকেট ছিল, বাট আমরা ওই যে পেস বলাররা যখন রাফ করে দিছে আমরা আসলে ওই অ্যাডভান্টেজ বেশ করে আমি যখন বল করছি মিডল থেকে যখন হেল্প পাই নাই তখন কিন্তু আমি রাফে করার চেষ্টা করছি। হ্যাঁ দেখেছি। হ্যাঁ, তো এই যে এই বিষয়গুলো, ছোট ছোট ব্যাপারগুলো, এই বিষয়গুলো আসলে মানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আর কি একটা ম্যাচ চলাকালীন, যে উইকেটে আমি হেল্প পাবো না। আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট কি এখন রাইট ট্র্যাকে আছে, বাংলাদেশ ক্রিকেট টিম? দেখেন, উন্নতির কথা বললে আচ্ছা অস্ট্রেলিয়ারও আরও অনেক উন্নতিকর জায়গা আছে, মানে ওইভাবে যদি আপনি বলেন। বাট এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো একটা জায়গায় আছে। তারপরেও যখন ম্যাচ চলে বা ম্যাচ বিভিন্ন সিচুয়েশন আসে, এই যা ইমপ্রুভ করার জায়গা থাকে, ওই জায়গাগুলোতে হয়তো বা আমাদের তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে হবে। এই যে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা, এটা নিয়ে কি আসলে মানে এখন তো দেখেন একটা টিমের ব্যাটিং কোচ থাকে, বোলিং কোচ থাকে, স্পিন বোলিং কোচ থাকে, ফিটনেস ট্রেনার, অনেক কিছু থাকে। বাট এই যে ধরেন আপনাদের মতো যারা ক্রিকেটটাকে জব্দ করে নিয়েছেন বা টেস্ট ক্রিকেট অনেক দিন ধরে খেলছেন, যারা নতুন ক্রিকেটাররা উঠে আসছে, এদের মাইন্ডসেটটা বা তাদেরকে কি বলবেন যে ক্রিকেট খেলতে হলে তোমার এখন ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল কন্ডিশন থেকে মেন্টাল স্ট্রেংথও ইম্পর্টেন্ট, নাকি ট্যালেন্টও ইম্পর্টেন্ট? সব কিছু ব্যালেন্স, ট্যালেন্ট, ফিটনেস, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। ফুড হ্যাবিট, তো আসলে ডিসিপ্লিনের মধ্যে অনেক কিছুই পড়ে। এর মধ্যে ধরেন আপনি যখন একটা স্পোর্টসম্যান হবেন তখন এখানে ফুড হ্যাবিটটাও আসে। আপনি ঘুমাচ্ছেন কখন, আচ্ছা, তো সব কিছু মিলায় আর কি আপনি নিজেকে মেনটেন করতেছেন কি করে। সে ধরেন যে আমরা যখন টেস্ট ক্রিকেট খেলি আমাদের বাসের টাইমিং থাকে সকাল 7:30টায়। আচ্ছা, বাট আমি প্রতিদিন প্র্যাকটিসে যাচ্ছি, মানে অন্য সময় যখন খেলা নেই প্র্যাকটিসে যাচ্ছি সকাল 10টার সময়। এটা তো আপনার হ্যাবিটের মধ্যে পড়লো না, বা এটা ক্রিকেটের জন্য ওই ডিসিপ্লিনের মধ্যে পড়লো না আর কি। তো এই জিনিসগুলো নোটিস করা খুবই ইম্পর্টেন্ট। তো দেখবেন যে হঠাৎ করে যেদিন ম্যাচ আমি ওই দিন 7:30টায় উঠলাম, দেখবেন যে আপনার মাথা ওইভাবে কাজ করবে না বা আপনার শারীরিক ভাষা ওইভাবে কাজ করবে না। তো একটা স্পোর্টসম্যান যদি আপনি ভালো জায়গায় অনেক দিন ধরে স্টে করতে চান বা ভালো পারফরমেন্স আশা করেন, এই দিকগুলো আসলে মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার স্মরণীয় ম্যাচ, যেটা আপনি ধরেন লেটসে ঘুমের মধ্যে আপনার মনে পড়ে যে এই ম্যাচটা আমি খুব ভালো খেলেছি, সেটা কোন ম্যাচ হতে পারে আপনার লাইফে? আসলে এরকম করে আমি কখনো চিন্তা করি নাই। আচ্ছা, এটা সত্যি, বিকজ আমি যখন দেশের হয়ে খেলি, যখন আমি আমার প্রত্যেকটা ম্যাচ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিকজ আমি যখন মাঠে নামি তখন বাংলাদেশ সাথে নিয়ে নামি আর কি, সাথে নিয়ে নামি। এখানে আসলে জিম্বাবুয়ের সাথে যে ম্যাচটা আমি খেলবো ওটাকে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আমি অস্ট্রেলিয়ার সাথে যেটা খেলবো ওটা আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট, আসলে এই জায়গাটা আমি ছাড় দিতে চাই না। আর আমি যখন ইন্টারন্যাশনাল উইকেট পাইছি, প্রত্যেকটা টিমের উইকেটটাই ওইখানে কাউন্ট হয়েছে, এমন না যে এই টিমের উইকেট ওইখানে কাউন্ট হয় নাই। তো আমার কাছে মনে হয় যে আমি সব কিছুই মানে যতগুলো ম্যাচ জিতছি সবগুলোই আমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু একটা কোনো স্পেশাল জায়গা থাকবে না যে লেটস সে পরিবারে তো 4-5টা বাচ্চা কাচ্চা থাকে কিন্তু একজনকে খুব মা বাবা আদর করে, তা আপনার কাছে একটা ম্যাচ, এটা আমার খুব জানতে ইচ্ছা, কারণ এত অ্যাচিভমেন্টস আপনার, যে এই ম্যাচটা বা এই 5 উইকেটটা আপনার কাছে মনে হয়েছে যে না আই এম ভেরি মাচ কেপেবল অফ ডুইং দিস? না, আছে এমন ম্যাচ আছে। যদি আপনি বলেন যে আমরা যখন নিউজিল্যান্ডের সাথে সিলেটে একটা ম্যাচ ছিল আমরা জিতছিলাম, হ্যাঁ ওটা অনেক ভালো ম্যাচ ছিল। ওয়েস্ট ইন্ডিজে একটা জিতছিলাম, জি, ওটা ভালো ম্যাচ ছিল। আরও অনেক ম্যাচ আছে যে অস্ট্রেলিয়ার সাথে জিতছিলাম, ইংল্যান্ডের সাথে জিতছিলাম,
আচ্ছা এই যে লাস্ট পাকিস্তানের পাকিস্তানের সাথে এরকম অনেক ম্যাচ আছে আর কি। স্পেসিফিক আসলে ওইভাবে বলাটা, আমি বললাম না যে আমার মনটা ওইভাবে কাজ করে যে আমি আসলে আমার সাথে আমার দেশকে জড়াই নিছি এবং আমার দেশের জন্য যেটা যেটা যখন দরকার, কারণ এটা আমি মানে আমি এটা রিয়েলাইজ করতাম আগে, আপনি যেভাবে বলতেছেন ওইভাবে রিয়েলাইজ করতাম, বাট একটা ম্যাচ আমরা জিম্বাবুয়ের সাথে হারছিলাম সিলেটেই। আচ্ছা, মানে ওটা আমিও প্রেডিক্ট করতে পারিনি বা আমার টিমমেটরাও প্রেডিক্ট করতে পারি নাই যে আমরা ম্যাচটা ম্যাচটা হেরে হারবো যাবো। আচ্ছা, জিম্বাবুয়ের সাথে। জি, তো তারপর থেকে আমি এই থিঙ্কিংটাই চেঞ্জ করছি। প্রতিটা টিমই মানে আমার কাছে মনে হয় যে ওই প্রায়োরিটি পায়, আচ্ছা, আচ্ছা, যে প্রায়োরিটিটা দিলে আমি পারফরমেন্স করতে পারবো। আচ্ছা। আমি এটা আমার খুব এটা আমার খুব জানতে ইচ্ছা করে। আমি সব প্রশ্নকেই আমি আমি এই গেস্টকে আমি এই প্রশ্নটা করি যে আমরা যে এখন ক্রিকেটটা খেলছি ভাই, মানে বাংলাদেশ ক্রিকেটের যা প্লেয়াররা যারা আছে, আমাদের থেকে তো ডেফিনেটলি অন্য কান্ট্রিগুলো ফ্যাসিলিটিস দিক দিয়ে অনেকখানি এগিয়ে। তো সেক্ষেত্রে কি আমরা ফ্যাসিলিটিসটাকে প্লেয়ার হিসাবে আরও ইমপ্রুভমেন্ট করতে পারি? আমি অ্যাপার্ট ফ্রম লেটসে বোর্ড বলবো না, কোনো কিছু বলবো না, নিজেকে ঠিক করার ব্যাপারটা, ফ্যাসিলিটিস, আমার প্র্যাকটিসে যেতে হবে টাইমলি, লেটসে আমার অমুক একটা একাডেমিতে গিয়ে আমার প্র্যাকটিস করতে হবে, এই যে ইচ্ছাটা, এটা কি আমাদের প্লেয়ারদের মধ্যে কি এখন আসলে গ্রো করছে নাকি? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো, অনেক বেটার হয়েছে। এখন দেখবেন যে যারা বাংলাদেশ টিমের কাছাকাছি আছে, জি। এ টিমে আছে বা এইচপিতে আছে, তারা দেখবেন ইন্ডিভিজুয়ালি অনেক কাজ করছে। অনেক কাজ করছে, অনেকের পার্সোনাল কোচও আছে ওকে। বা অনেকে অনেক একাডেমিতে যেখানে সুযোগ সুবিধা ভালো পাচ্ছে ওইখানে যে কাজ করতেছে। তো এই জিনিসগুলো আসলে, এই মেন্টালিটিগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বা এই জিনিসগুলো আস্তে আস্তে আসতেছে। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো এখন আগের চেয়ে। আচ্ছা, আমি আমার শেষ প্রান্তে চলে এসেছি। আমি জাস্ট খালি আমাদের যে 11টা নেশনস আছে এখন ক্রিকেট খেলছে, তার মধ্যে আপনার পছন্দের প্লেয়ার কারা? যে আমি এটা একজন করেই বলতে হবে, সেটা আগের হোক বা নতুন হোক, যেই হোক, আপনার পছন্দের প্লেয়ার। আমি শুরু করছি অস্ট্রেলিয়া, রিকি পন্টিং। আচ্ছা, ইংল্যান্ড, ইংল্যান্ডে তো আপনি অনেক ব্যাটসম্যানকেই বল করেছেন। হ্যাঁ, মানে আমি করছি, বাট আমি ওভারঅল আচ্ছা, এটা আপনার একজন ফেভারিট তাহলে? ফ্লিনটফ, ভেরি গুড চয়েস। নিউজিল্যান্ড, কেইন উইলিয়ামসন। আমি যদি এবার আমাদের এশিয়ান কান্ট্রিতে আসি, পাকিস্তান, সাইদ আনোয়ার। আচ্ছা, ভেরি গুড চয়েস। ইন্ডিয়া, রাহুল দ্রাবিড়। শ্রীলঙ্কা, সাঙ্গাকারা, ডেফিনেটলি। আমি এই নামটাই শুনতে চাচ্ছিলাম, আমারও খুব ফেভারিট প্লেয়ার। এবং ওয়েস্ট ইন্ডিজের থেকে যদি আমি বলি, ক্রিস গেল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের মধ্যে আপনার সব থেকে ফেভারিট প্লেয়ার আগে বা এখন আপনার মনে হয়েছে যে আসলে সে আমার পছন্দের একজন ক্রিকেটার বাংলাদেশ থেকে? রফিক ভাই। থ্যাংক ইউ সো মাচ তাইজুল ভাই, আপনি সময় করে এসছেন এবং আপনার ব্যস্ত সময় আপনি জিম্বাবুয়ে ট্যুরে যাবেন। বেস্ট অফ লাক, এবং অবশ্যই বাংলাদেশের জন্য আপনি আরও সার্ভিস দিয়ে যান, এটাই দোয়া করব। ভালো থাকবেন।